ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। দ্য রুথলেস ডিজায়ার, শ্রাবণে ইয়াসমিন, পর্ব 4। হলদিতে হয়ে যাওয়া সেই চিঠির কয়েকটা লাইন পড়তেই নোভার সারা শরীর এক অজনিত শিহরণে কেঁপে উঠল। তার হাত কাঁপছে, চোখের মনি বিস্ময়ে বিস্ফোরিত। এ যে তার মায়ের হাতের লেখা। মৃত্যুর আগে মা কাকে উদ্দেশ্য করে লিখেছিলেন এই কথাগুলো? কার প্রতি এই তীব্র আতঙ্ক? আর এই দরজার ঘড়ি বা চাবি, এই শব্দগুলো কি কোনো ধাঁধা, নাকি কোনো অন্ধকারের সত্যের দিশারি? নোভা কাগজের পরম মমতা বিছানার উপর রাখলো। তার মন বলছে এই তাকের অন্ধকারে আরও কোনো গুপ্ত তথ্য অথবা কোনো রহস্যময় সত্য লুকিয়ে আছে। সত্যের একটা অংশ পাওয়া গেছে যেহেতু, মানে বাকিটা আশেপাশেই কোথাও আছে। এই চিলেকোঠার ঘরটি তার শৈশবের সঙ্গী হলেও এই উঁচু তাকটা সবসময় তার নাগালের বাইরে ছিল। উচ্চতার ভয়ে সে কখনো এদিকে হাত বাড়ানোর সাহসই করেনি। কিন্তু আজ জীবনের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে তার মনে হলো ওই ধুলোবালির নিচে হয়তো চাপা পড়ে আছে তার জীবনের প্রকৃত পরিচয়। সে সহজে হার মানার পাত্রী নয়। ঘর থেকে একটি মজবুত কাঠের চেয়ার এনে সেটিকে সাবধানে বিছানার উপর রাখল। তারপর অত্যন্ত সতর্কতার সাথে সেই টলমলে চেয়ারের ওপর উঠে দাঁড়ালো। এখন তাকের ওপর প্রতিটা ইঞ্চি, প্রতিটা ফাটল তার নজরে পড়ছে। মাকড়সার জাল আর কয়েক দশকের জমে থাকা ধুলো সরিয়ে এসে এগোতে লাগলো। হঠাৎ তার নজর কাড়ল দেয়ালে একদম কোণ ঘেঁষে রাখা একটা ছোট্ট লোহার বক্সে। মরিচা ধরা বক্সটি দেখতে অনেকটা পুরনো আমলের সিন্দুকের মতো। নোভা অনেক কষ্টে বক্সটি টেনে সামনের দিকে নিয়ে এলো। দীর্ঘদিনের অবহেলায় কবজাগুলো জং ধরে গেছে, জ্যাম হয়ে গেছে। নোভা গায়ে সর্বশক্তি দিয়ে ঢাকনাটি খোলার চেষ্টা করলো, কিন্তু তার নখ ফেটে যাওয়ার উপক্রম হলেও তবুও সেটা খুলল না। হতাশ হয়ে সে যখন হাল ছেড়ে দেওয়ার কথা ভাবছিল, ঠিক তখনই দেখলো বক্সের ঢাকনাটা শুকনো ফাঁক দিয়ে একটা কাগজের কোনা উঁকি দিচ্ছে। নোভা অতি সাবধানে সেই কাগজের মাথাটা 2 আঙুল দিয়ে চেপে ধরে টান দিল, কিন্তু সময়ের আবর্তনে কাগজটি এতটাই ভঙ্গুর হয়ে গিয়েছিল যে এক ঝটকায় তা মাঝখান থেকে ছিঁড়ে গেল। নোভার হাতে এত এলো কেবল এক টুকরো সাদা কাগজের অংশ। সে ভ্রুকুচকে ছেঁড়া অংশের লেখাটা দিকে স্থির দৃষ্টিতে তাকালো। সেখানে কোনো হাতের লেখা নয়, বরং টাইপ করা অস্পষ্ট অথচ রহস্যময় কিছু সংকেত ফুটে উঠেছে। 3CA KR00M03। এ কেমন ধাঁধা? এটি কি কোনো জায়গার ঠিকানা? নোভা যখন সেই কোডটি মনের বোঝার আপ্রাণ চেষ্টা করছিল, তখনই ঘরের নিস্তব্ধতা খানখান করে দিয়ে দরজায় 3টে শক্ত টোকা পড়ল। চমকে উঠে নোভা, টাল সামলাতে না পেরে প্রায় পড়ে যাচ্ছিল সে। দ্রুত নিজেকে সামলে নিয়ে দরজাটা আর সেই ছেঁড়া টুকরোটা নিজের ব্যাগের ভেতরে লুকিয়ে ফেলল। তড়িঘড়ি করে ব্যাগটা একপাশে সরিয়ে রেখে গায়ের ধুলো ঝেড়ে সে দরজার দিকে পা বাড়ালো। যুক্তরাজ্যের রাইলি ম্যানর লিভারপুলের এক কোণে দাঁড়িয়ে থাকা এক বিশাল প্রাসাদময় বাড়িটি আজ অশান্ত হয়ে উঠেছে। সাধারণত এই ম্যানরে এক ধরনের শ্মশান নীরবতা বিরাজ করে, কিন্তু আজ সেই নীরবতা ভেঙে খানখান হয়ে যাচ্ছে তীব্র তীক্ষ্ণ চিৎকারে। বাড়ির পরিচারিকা আর রান্নার ঠাকুরের ভয়ে আড়ষ্ট হয়ে যায় কোণে সিটিয়ে আছে, যার কোণে সিটিয়ে আছে। তারা জানে রাইলি পরিবারের বড় মেয়ে ভেনিসা রাইলি যখন ক্ষেপে ওঠেন, তখন ম্যানরের দেয়ালগুলো যেন আতঙ্কে কাঁপতে থাকে। ভেনিসা রাইলি এক উদ্ধত আর অহংকারী নারী। আজ থেকে 15 বছর আগে এক রহস্যময় দুর্ঘটনায় তার স্বামী মারা যাওয়ার পর বছর 5-এর ছোট্ট মেয়ে লিলিকে নিয়ে তিনি বাবার এই অঢেল প্রতিপত্তির ভিড়ে এসে উঠেছিলেন। এখন এই বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী বলতে মাত্র 3জন: ন্যান্সি রাইলি, ভেনিসা এবং তার মেয়ে লিলি স্মিথ। আজ এই প্রাসাদের রণক্ষেত্র তৈরির একমাত্র কারণ হলো নোভা। ন্যান্সি রাইলি অর্থাৎ নোভার বৃদ্ধা নানি নোভাকে বাংলাদেশ থেকে ইংল্যান্ডে নিয়ে আসছেন এই খবরটি শোনা মাত্রই ভ্যানিসা ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমি কিছুতেই নোভাকে এই বাড়ির চৌকাঠ মারাতে দেব না মা। ও এই বাড়িতে আসবে মানে আমার আর লিলির অধিকার ক্ষুণ্ণ হওয়া।
আমি এটা কিছুতেই মেনে নেব না। ভ্যানিসা চিৎকারে ডাইনিং হলের বাতিগুলো যেন দুলছে। ন্যান্সি রাইলি হুইলচেয়ারে বসে থাকা সত্ত্বেও ভীষণ শান্ত। তিনি ধীর স্বরে বললেন, বাড়িটা এখনো আমার নামে ভ্যানিসা, আর নোভা আমার নাতনি। তোকে আমি আনবো তাকে আমি আনবো কি না সেই সিদ্ধান্ত নেওয়ার মালিক কেবল আমি। তুমি তাকে পছন্দ করো না সেটা তোমার একান্তই ব্যক্তিগত সমস্যা, কিন্তু মনে রেখো ও ওর নিজের অধিকারেই এই বাড়িতে উঠবে। ভ্যানিসার আগে ফুঁসতে ফুঁসতে কাছে এগিয়ে এলেন। মা, আপনি একবার জানানোর প্রয়োজন বোধ করলেন না যে আপনি গোপনে নোভাকে আনার ব্যবস্থা করেছেন? আপনি কি আমাকে বাড়ির কেউ মনে করেন না? না, প্রয়োজন মনে করিনি। ন্যান্সি রাইলির কণ্ঠে এক ধরনের অবজ্ঞা ফুটে উঠল। নিজের ক্ষমতা দেখানো বন্ধ করো ভ্যানিসা। মনে রেখো ন্যান্সি রাইলি এখনও বেঁচে আছে। ভ্যানিসা আর পুরনো ঘা খুঁচিয়ে বিষোদ্গার শুরু করলেন। যে মেয়ে আপনার আর এই অভিজাত্যকে লাথি মেরে সাধারণ এক ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছিল, নিজের পূর্বপুরুষের ধর্মত্যাগ করেছিল, আজ আপনি তারই মেয়েকে মাথায় তুলে নাচ্ছেন। ভুলে যাবেন না মা, আপনার বিপদে এই ভ্যানিসাই পাশে ছিল, ওই পালানো মেয়েটি নয়। ন্যান্সি রাইলি এবার এক অদ্ভুত হাসলেন। সে হাসিতে কোনো মমতা নেই, আছে এক বুক জ্বালা। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে ভ্যানিসার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, তুমি আমার অনেক দেখাশোনা করেছো ভ্যানিসা। তোমার সেই অতি যত্নের কারণে তো আজ আমি নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতাটুকু হারিয়েছি। আমাকে আর মনে করিয়ে দিও না সেই করুণ সেবার কথা। মায়ের সেই সরাসরি অভিযোগ ভ্যানিসা মুহূর্তের জন্য পাথর হয়ে গেলেন। তার মুখের রক্ত যেন এক নিমিষে সাদা হয়ে গেল। ন্যান্সি রাইলি তার তর্কের সুযোগ দিলেন না। তিনি অন্তত গম্ভীর কণ্ঠে শেষ সিদ্ধান্ত জানিয়ে দিলেন, কথা আর বাড়িও না ভ্যানিসা। নোভাকে এ বাড়িতে সদস্য হিসেবে যদি হাসি মুখে মেনে নাও, তবে সেটা তোমার জন্যই মঙ্গলজনক হবে। এই বিষয়ে আর একটি শব্দ আমি শুনতে চাই না। হুইলচেয়ারের শব্দ তুলে ন্যান্সি রাইলি সেখান থেকে প্রস্থান করলেন। পেছনে ভ্যানিসা আর রাইলি জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে রইলেন শূন্যতার দিকে। বাংলাদেশের বিমানবন্দরের টার্মিনালে সামনে একাকী দাঁড়িয়ে আছে নোভা। কাঁধে ঝোলানো একটা ব্যাগ আর এক হাতে ধরা ছোট একটি লাগেজ। একটি সামান্য কটি জিনিসই যেন তার জীবনের 24টা বছরের সঞ্চয়ে আটকে আছে। ভিড়ভাট্টা আর কোলাহলময় এই বিমানবন্দরটি আজ যেন তার কাছে পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ জায়গা বলে মনে হচ্ছে। কিছুক্ষণ আগে তার বাবা তাকে নামিয়ে দিয়ে বিদায় দিয়েছেন। লোকটার চোখের কোণে জল ছিল কিনা নোভা তা দেখার প্রয়োজন বোধ করেনি। যেভাবে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তে অসহায়ের মতো নীরব দর্শক হয়ে থাকতে পারেন, তার প্রতি তার অভিযোগ রাখার শক্তিও আজ নোভার অবশিষ্ট নেই। নোভা আকাশের দিকে তাকিয়ে এক গভীর দীর্ঘশ্বাস ফেলেন। নীল আকাশে মেঘের আনাগোনা ঠিক যেন তার অনিশ্চিত জীবনের প্রতিচ্ছবি। সেদিন সুলতানের সাথে সেই চিলেকোঠার ঘরে কথা হয়েছিল। সুলতান বারবার মিনতি ভরা চোখে জানতে চেয়েছিল তার ফ্লাইটের তারিখ, কিন্তু নোভা পাথর হয়েছিল। সে জানতো সুলতানকে তারিখটা বলে দিলে হয়তো এই মেয়েটার জেদ আর আত্মসম্মান সুলতানের ভালোবাসার কাছে হার মেনে যেত। হয়তো সুলতান জোর করে তাকে আটকে রাখত, কিংবা এক কাপড়ে নিজের বাড়িতে তুলে নিত। কিন্তু নোভা কারো করুণার পাত্রই হতে চায়নি কখনো। আজ অজানা গন্তব্যের হাতছানি তাকে ডাকছে। ভবিষ্যৎ কুয়াশা ঢাকা, কিন্তু নোভাকে পা বাড়াতেই হবে। সে আর লাকেজটি শক্ত করে ধরে ডিপারচার গেটের দিকে এগিয়ে গেল। পেছনে ফেলে গেল তার প্রিয় মাতৃভূমি, মা বাবা, সুলতান নামক এক প্রেমিক পুরুষ, আর এক রাস অমীমাংসিত রহস্য। দীর্ঘ 18 ঘন্টার ক্লান্তি নোভার শরীরে ভর করার কথা ছিল, কিন্তু হাতের গল্পের বইয়ের প্রতিটা পাতা যেন সেই সময়টাকে গোগ্রাসে গিলে ফেলেছে। বিমানে বসে বইয়ের পাতায় ডুবে থাকতে থাকতে কখন যে সময় পার হয়ে গেল নোভা টেরই পায়নি। তবে বিমানবন্দর থেকে বেরোনোর মুহূর্তে তার বুকের ভেতরটা দুরু কাঁপছিল। সে কি তবে এই বিশাল শহরে একা? লন্ডনের হিমশীতল হাওয়া গায়ে মেখে নোভা যখন অ্যারাইভাল লাউঞ্জে থেকে বাইরে বের হলো, তখন এক বিস্ময়ে তার জন্য অপেক্ষা করছিল। শত শত মানুষের ভিড়ে তার নজর কাড়ল একটি বিশাল সাইনবোর্ড।
অনেক উঁচু করে ধরে রাখা সেই বোর্ড, গোটা গোটা অক্ষরে ইংরেজিতে লেখা আনফিজাই ইবনাত নোভা। নিজের পূর্ণ নামটা এভাবে বিদেশের মাটিতে দেখতে পেয়ে নোভা ঠোঁটে এক টুকরো স্বস্তির হাসি ফুটে উঠল। সে ধীর পায়ে এগিয়ে গেল সাইনবোর্ড ধরে রাখা দীর্ঘদেহী ছেলেটার দিকে। ছেলেটির পরনে দামি ওভারকোট আর চোখে মুখে এক ধরনের স্মার্ট অভিজাত্য। নোভা আর সামনে গিয়ে মৃদু স্বরে বলল, হাই। ছেলেটা সাইনবোর্ড নামিয়ে নোভার দিকে তাকালো। তার মুখে এক চমৎকার পেশাদার অথচ আন্তরিক হাসি ফুটে উঠল। সে চোখের পলক না ফেলে বলল, হ্যালো বিউটিফুল লেডি। নোভা কিছুটা অপ্রস্তুত হয়ে নিজের দিকে ইশারা করে বলল, ইটস মি নোভা। ছেলেটি এবার একটু থমকালো। নোভা আপাতমস্তক একবার খুঁচিয়ে দেখে একটু আমতা আমতা করে বলল, সরি বিউটিফুল লেডি, আমি আসলে একজন বাংলাদেশি নোভার খোঁজে রয়েছে, আপনি নিশ্চয়ই ভুল করছেন। নোভা এবার কিছুটা জোর দিয়ে বলল, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি সেই নোভা। ছেলেটার চোখের বিস্ময় যেন আর ধরে না। সে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল নোভার দিকে। তার চোখে নোভা যেন এক জীবন্ত ধাঁধা। কোনো বাংলাদেশি মেয়ের চেহারা এমন হতে পারে? নোভার সেই বিরল স্বর্ণাভ রেশমি চুল, তার গোধূলি বেলার মতো মায়াবী হালকা বাদামি হ্যাজেল চোখ, এইসব তো পশ্চিমা অভিজাতের ছাপ। তবে তার তুষার শুভ্র গায়ের রঙের কোথাও কোনো বঙ্গলালনার সেই পরিচিত শ্যামল ছায়া নেই। ছেলেটি কয়েক সেকেন্ড নির্বাক থেকে আবারও প্রশ্ন করল, গ্র্যান্ড ডটার অফ ন্যানি রাইলি? নোভা শান্তভাবে মাথা নেড়ে বলল, ছেলেটা এবার একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিল। তার অবাক হওয়ার রেশ এখনও কাটেনি। সে দ্রুত নোভার হাতের লাকেজটির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আই অ্যাম সো সরি, আমি কল্পনাও করিনি ন্যান্সি ম্যামের নাতনি এতটা মোহময়ী হবে। ওয়েলকাম টু লন্ডন নোভা। আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। ক্যাসিনো ক্লাবের চারপাশে জুড়ে এক এলাহি কাণ্ড চলছে। আলোকসজ্জার রোশনাই আর ঝাড়বাতি পরিষ্কারের ধুম পড়ে যাচ্ছে দেখা যাচ্ছে। আগামীকাল এখনও এখানে আক্ষরিক অর্থেই এক দাও দাও আগুনের উৎসব হতে চলেছে। আন্ডারওয়ার্ল্ডের সব রথী মহারথীদের কাল এক ছাদের নিচে জড়ো হবে, তাই প্রস্তুতির কোনো কমতি রাখা হচ্ছে না। ক্লাবের সদর দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে অলিভার আর গ্যাভিন কনকনে ঠান্ডা বাতাসের উপেক্ষা করে দুজন আয়েশ করে সিগারেট ফুঁকছে। ধোয়ার কুণ্ডলি বাতাসে ভাসিয়ে অলিভার বেশ চিন্তিত মুখে বলল, আচ্ছা, কাল তো সবচেয়ে বড় অঙ্কের টাকার বাজিটা হতে যাচ্ছে। বাই এনি চান্স যদি এবার হেরে যায় বস? গ্যাভিন তার কথা শোনা মাত্র তাচ্ছিল্য হাসিতে উড়িয়ে দিল। সিগারেট শেষ টান দিয়ে ছাই ঝাড়তে ছাড়তে সে বলল, ধুর, কি আবল তাবল বকছিস? আমাদের বসের সামনে এমন খেলোয়াড়ই ছুনোপুটি। আজ পর্যন্ত দেখেছিস বসকে কোনো বাজিতে হারতে? এই এইডেন জায়দাতের নেশা আর পেশা দুটোই হলো জয় ছিনিয়ে আনা। তার হারার কোনো প্রশ্নই ওঠে না। অলিভার এবার এক দীর্ঘশ্বাস ফেলল। তার গলায় ফুটে উঠল এক অদ্ভুত হতাশা। সে পকেট থেকে আর একটি সিগারেট বের করতে করতে বলল, তোর কি মনে হয় বস কোনো দিন বিয়ে করবে? 32 বছর চলছে তার। উনি তো বিয়ে না করেও সব জান্নাতের সুখ ভোগ করে যাচ্ছেন, কিন্তু আমাদের কপালে তো কিছুই জুটছে না। গ্যাভিন তার বন্ধুর কথায় সহমর্মিতার সুরে তাল মেলালো। সে নিচু স্বরে বলল, কষ্ট পাস না দোস্ত, বরং প্রার্থনা কর আগামীকাল যার সাথে বস সেই জান্নাতি সুখ ভোগ করতে যাবেন, তার রক্তই যেন তিনি নিজের বংশবিস্তারের বীজ বুনে দিয়ে আসেন, আর অবশেষে যেন তাকে ঘরে তুলে নিতে বাধ্য হন। কারণ তুই তো জানিসই আমাদের বস হলেন খুঁতখুঁতে স্বভাবের মানুষ। তিনি সব কিছু ইনটেক্ট পছন্দ করেন। সেকেন্ড হ্যান্ড কোনো জিনিসই তার ছোঁবেনও না, তা সে স্রেফ এক রাতের জন্য কোনো মেয়েই হোক না কেন। তাদের কথার মাঝে ক্লাবের ভেতরে থেকে ড্রামের এক গম্ভীর আওয়াজ শোনা গেল।
আন্ডারওয়ার্ল্ডের সেই নিষ্ঠুর নিয়ম আর এইটেনের বিচিত্র রুচি দুটোর সংমিশ্রণে আগামীকালের প্রতিটা রাতটা যেন কেবল বাজির রাত হবে না, বরং কারো জীবনের অন্ধকার এক অধ্যায়ের সূচনা চলবে। দ্য রুথলেস ডিজায়ার, শ্রাবণী ইয়াসমিন, পর্ব 5। বিশাল এক রাজকীয় অট্টালিকা, অভিজাত্য যেন এর প্রতিটা ইট পাথরে খোদাই করা। নোভা বিস্মিত চোখে জানালার বাইরে তাকাচ্ছে। আস্ত এক শহর যেন এক সীমানা প্রাচীরের ভেতরেই বন্দি। গাড়িটা যখন ধীরে ধীরে প্রধান ফটকের সামনে এসে থামলো, তখন নোভার মনে হলো সে কোনো আধুনিক যুগে নয়, বরং শতবর্ষ পুরনো কোনো রূপকথার প্রাসাদে প্রবেশ করেছে। বিদেশিদের এই স্থাপত্য শৈলী তার কাছে বড্ড অদ্ভুত ঠেকছে। পুরো বাড়ির এক গম্ভীর গাম্ভীর্যপূর্ণ রঙে মোড়া, যার গায়ে পাথরের শুকনো আর ভারী কারুকার্য অভিজাতের সাক্ষ্য দিচ্ছে। গাড়ির হর্ন সেই প্রতিটা গম্ভীর প্রতিধ্বনি আড়াল হতেই সদর দরজা দিয়ে বেরিয়ে এলেন ন্যান্সি রাইলি। তার পেছনের ছায়ার মতো অনুগত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে 2-3 পরিচারিকা। নোভা এক বুক অস্বস্তি আর সংকোচ নিয়ে চলচলে পায়ে গাড়ি থেকে নামলো। ন্যান্সি রাইলি নোভাকে দেখা মাত্র তার বৃদ্ধ দুচোখ এক অপার্থিব উজ্জ্বলতায় ভরে উঠল। তিনি যেন বর্তমান থেকেও অতীতে ফিরে গেলেন। থরথর করে কাঁপানো হাতটা নোভার গালের উপর আলতো করে বুলিয়ে এনে নিজের ঠোঁটে চেপে ধরলেন। মমতাময়ী এক আশীর্বাদ আদ্র কণ্ঠে তিনি বলে উঠলেন, একদম নিজের মায়ের মতো দেখতে হয়েছে তুমি নোভা। মনে হচ্ছে আজ কত বছর পর আমি আমার সামনে আমার ছোট্ট মেয়েটাকেই রক্তে মাংসের শরীরে দাঁড়িয়ে থাকতে দেখছি। বলতে বলতে তার দু চোখের কোণে ছাপিয়ে নোনা জল গড়িয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে অশুভ ছায়ার মতো দরজার চৌকাঠে এসে দাঁড়ালেন ভ্যানিসা রাইলি আর তার কন্যা লিলি স্মিথ। ভ্যানিসা ললাটে বিরক্তির কুঞ্চন স্পষ্ট, যেন এক অনাহূত আপদ তার সাম্রাজ্যের শান্তি হরণ করতে এসেছে। লিলিও যে নোভাকে খুব একটা প্রসন্ন হয়েছে দেখে, তেমনটা তার কঠিন চাহনি দেখে মনে হলো না। নোভা অন্তত বিনস্র ভঙ্গিতে ওদের দিকে তাকিয়ে একটা ম্লান ও মুচকি হাসি উপহার দিল, কিন্তু তার সেই সরলতার কোনো দাম মিলল না। তারা কোনো প্রকার সৌজন্যতা বোধ দেখিয়ে উদ্ধত ভঙ্গিতে প্রস্থান করল। নোভা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে ঠিক বুঝে উঠতে পারছিল না তার আসলে কি বলা উচিত ছিল। ছোটবেলা থেকেই লোকজনের সংস্পর্শে কম যাওয়ায় সে বড্ড অন্তর্মুখী। মানুষের সাথে কিভাবে সহজে মিশতে হয় বা বিরূপ পরিস্থিতিতে কি প্রতিক্রিয়া দেখাতে হয় তা তার অজানা। ন্যান্সি রাইলি নাতনির এই অসহায়ত্ব এবং ভ্যান্সির তীব্র অবজ্ঞাটুকু আজ করতে পারলেন। তিনি কালক্ষেপণ না করে এক পরিচারিকাকে আদেশ দিলেন নোভাকে তার জন্য বরাদ্দকৃত ওপরতলায় সেই সুসজ্জিত কক্ষে নিয়ে যেতে। ভেতরের অন্দরমহল তখন অন্য এক ঝড়ের প্রস্তুতি চলছে। নিজের সুসজ্জিত শয়নকক্ষে পায়চারি করতে করতে লিলি রাগে গজগজ করে ওঠেন, মাম্মাম, এত আদিক্ষেতা কিন্তু আমার সহ্য হচ্ছে না। হঠাৎ করে এত বছর পর নানিজানের তার মৃত মেয়ের প্রতি কেন এত দরদ উতলে উঠছে? এর মানে কি? ভ্যানিসা কোনো উত্তর দিলে না। তিনি জানালার পাশে দাঁড়িয়ে বাইরের ধূসর আকাশের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে গভীর কোনো ষড়যন্ত্রের জাল বুনছিলেন। লিলি তার মায়ের নিস্পৃহতা দেখে আরও অধৈর্য হয়ে উঠল। তাই তুমি চুপ করে আছো কেন মামা? কিছু একটা বলো। ভ্যানিসা এবার ধীরে ধীরে মেয়ের দিকে ফিরলেন। তার চাহনি এখন সাপের মতো শীতল আর ধূর্ত। ঠোঁটের ওপর তর্জনী চেপে ধরে তিনি ফিসফিস করে বললেন, হুস, বেশি রাগ কিন্তু শরীরের জন্য ভালো নয় লিলি। সময় সব শিখিয়ে দেবে। তার চেয়ে বরং তোমার উচিত তুমি ওই নতুন কাজিনটির সাথে একটু হৃদ্যতা বাড়ানো, একটু ভাব জমানো। ইউ নো হোয়াট আই মিন লিলি। মায়ের সেই রহস্যময় ইঙ্গিতে পেছনে যে কোনো অশুভ পরিকল্পনা লুকিয়েছে তা বুঝতে লিলির আর বাকি রইল না।
তার কঠিন মুখভঙ্গি তখন এক অদ্ভুত এক চিলতে কুটিল হাসি ফুটে উঠল। সে ধীরে স্বরে বলল, ইয়েস মামা, আই আন্ডারস্ট্যান্ড। শরতের শেষ বিকালে ইংল্যান্ডের যেন এক ম্লান বিষণ্ণতার চাদরে ঢাকা। ন্যান্সি রেডির বিশাল অট্টালিকার পশ্চাৎভাগের উদ্যানটি কেবল বাগান নয়, বরং এক বিশাল উদ্ভিদ সাম্রাজ্য। চারদিকে শতাব্দীর প্রাচীন এক ওক আর পাইন গাছগুলো আকাশপানে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। তারা যেন এই প্রাসাদের গোপন ইতিহাসের নীরব সাক্ষী। বিকেলে সূর্যটা তখন বালের মতো নিচে মুখ লুকানোর আয়োজনে ব্যস্ত। তার ম্লান সোনালি আভা ঘাসের উপর জমে থাকা শিশির বিন্দুগুলোতে প্রতিফলিত হয়ে এক অপার্থিব দৃশ্যের অবতারণা করছে। মৃদুমন্দ উত্তরে হাওয়ায় শুকনো পাতার মর্মর শব্দ আর নাম না জানা বনলতার তীব্র সুবাস মিলেমিশে একাকার হয়ে আছে। নোভা তার গায়ের পশমি চাদরটা আরও শক্ত করে জড়িয়ে নিয়ে সেই নির্জন পথে হাঁটছিল। তার দুপাশে প্রহরী আর পথ প্রদর্শকের মতো রয়েছে সেই রূপবান সুদর্শন লিওন এবং রাইলি ম্যানোরের এক প্রবীণ পরিচারিকাটি পরম যত্নে নোভাকে বাগানের প্রতিটা কোণ ঘুরিয়ে দেখাচ্ছিলেন। কোথায় ন্যান্সির প্রিয় গোলাপ বাগান, কোথায় সেই প্রাচীন ঝাউ গাছ যার নিচে বসে নোভার মা একদা বই পড়তেন। নোভা সব দেখছিল, শুনছিল, কিন্তু তার হ্যাজেল চোখের গহীনে এক রাস উদাসীনতা আর স্মৃতিকাতরতা ভিড় করেছিল। এদেশের এই অভিজাত্য তার চোখে ধাঁধা করালেও মনের গহীনে ফেলে আসা দেশের সেই তপ্ত রোদের জন্য হাহাকার লাগছিল। হঠাৎ একজোড়া দ্রুতগতির পদশব্দে সেই নিস্তব্ধতা খান খান হয়ে গেল। ঝরা পাতার বুক চিরে যেন এক চঞ্চল হিল্লোল বয়ে এলো। নোভা কিছু বুঝে ওঠার আগেই তার পেছন থেকে একটি উষ্ণ হাত তার কবজি চেপে ধরল। চমকে ফিরে তাকাতেই দেখল লিলিকে। তার চোখ মুখে এক অভাবনীয় উচ্ছ্বাস, ঠোঁটে এক অকৃত্রিম কিন্তু আকর্ষণীয় হাসির রেখা। লিলি বেশ উচ্চকিত স্বরে বলে উঠল, হাই নোভা, আমি লিলি, তোমার কাজিন। আশা করি আমাকে চিনতে খুব একটা কষ্ট হচ্ছে না। নোভা অন্তর্মুখী স্বভাব তাকে মুহূর্তের জন্য আড়ষ্ট করে দিলেও সে সৌজন্যতার খাতিরে একটি ম্লান হাসি দিয়ে বলল, হ্যালো। লিলি নোভার হাতটা ছাড়ল না, বরং আরও নিবিড় করে তাকে নিয়ে হাঁটতে শুরু করলো। তার চলনে এক ধরনের অতিপত্যের সুর। সে আর চোখে নোভাকে পর্যবেক্ষণ করতে করতে জিজ্ঞাসা করলো, বাড়ির ওই গোলক ধাঁধা বুঝি চিনে নেওয়ার চেষ্টা করছো? নোভা সংক্ষেপে জবাব দিল, লিলির তীক্ষ্ণ দৃষ্টি এবার লিওন আর পরিচারিকার ওপর গিয়ে পড়ল। সে রাজকীয় ভঙ্গিতে তাদের দিকে ইশারা করে বলল, লিওন, তোমরা এখন যেতে পারো। আমার আদরের বোনটির সাথে আমার কিছু একান্ত পারিবারিক আলাপ আছে। আমি ওকে বাকি সব ঘুরিয়ে দেখাবো। লিওন এক মুহূর্ত দ্বিধা করলেও লিলির চোখের কঠিন্য দেখে মাথা নুইয়ে প্রস্থান করলো। বাগানটি এখন কেবল দুজনের পদচরণে মুখরিত। লিলি কিছুক্ষণ নীরব থেকে অত্যন্ত কৌশলে তার জাল বিস্তার করতে শুরু করলো। সে নোভার দিকে তাকিয়ে স্নিগ্ধ স্বরে বলল, শোনো নোভা, আমি শুনলাম তুমি নাকি এই লন্ডনে পাকাপাকিভাবে থিতু হবে। এটা খুবই ভালো কথা। কিন্তু জানো তো, এই শহরটা বড্ড কঠিন। এখানকার মানুষের সাথে সখ্যতা না থাকলে তুমি খুব দ্রুত একাকিত্বে ডুবে যাবে। তোমার উচিত বাইরের পৃথিবীর সাথে একটু পরিচিতি বাড়ানো, তবে তোমার নিজেরই সুবিধা হবে। নোভা কিছুক্ষণ নীরব রইল। তার মন যেন কোনো এক আসন্ন ঝড়ের সংকেত পাচ্ছিল। সে মৃদু কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ জানি, কিন্তু আমি তো কাউকে চিনি না। এখানকার পরিবেশটাও আমার কাছে বড্ড অচেনা। লিলি যেন এই স্বীকারোক্তিটুকুর জন্যই ওত পেতেছিল। তার চোখের মনি এক মুহূর্তের জন্য চকচক করে উঠল। সেই সহসা উৎসাহের সাথে বলে উঠল, আরে চেনার জন্যই তো সুযোগ তৈরি করতে হয়। আজ সন্ধ্যায় পর আমরা ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুর সাথে একটি বিশেষ ক্লাবে গেট টুগেদারে আছে। সেখানে শহরের নামি দামি সব মানুষ আসবে। তুমিও আমার সাথে চলো।
সবার সাথে পরিচয় হবে, মনটাও একটু হালকা হবে। কি বলো? নোভার মনের ভেতরে তখন শত সহস্র না ভিড় করছিল। অচেনা এক জনসমুদ্রে মিশে যাওয়ার কোনো বিন্দুমাত্র বাসনা তার নেই। কিন্তু সে জন্মগতভাবেই এমন এক স্বভাবের মানুষ যে মুখের ওপর রূঢ়ভাবে কাউকে ফিরিয়ে দিতে পারে না। বিশেষ করে যেখানে লিলি তার কাজিন হিসেবে এতটা আন্তরিকতা দেখাচ্ছে। নোভার এই তোনামোনাটাকেই লিলি তার মনসম্মতি হিসেবে ধরে নিল। নোভা প্রতিবাদ করার সুযোগ পাওয়ার আগে লিলি চূড়ান্ত নোভার এই তোনামোনাটাকে লিলি মনসম্মতি হিসেবে ধরে নিল। নোভা প্রতিবাদ করার সুযোগ পাওয়ার আগে লিলি চূড়ান্ত সিদ্ধান্ত শুনিয়ে দিল, একদম চুপ। এত সাতপাঁচ ভাবার কোনো প্রয়োজন নেই। জীবনকে একটু উপভোগ করতে শেখো। তুমি তৈরি থাকো, সন্ধ্যার আকাশে কালো হওয়ার আগেই আমি তোমাকে নিয়ে যাব। জাস্ট রিল্যাক্স নোভা। কথাগুলো শেষ করেই লিলি এক রহস্যময় বিজয়ের হাসি হেসে দ্রুত পায়ে প্রাসাদের দিকে এগিয়ে গেল। নোভা রিক্ত বাগানে একাকী দাঁড়িয়ে রইল। বিকেলের সেই ধূসর আলো তখন গাঢ় হতে শুরু করেছে। ক্যাসিনোর ক্লাবের অভ্যন্তরে কৃত্রিম আলো, সে চোখ ধাঁধানো রোশনাই যেন এক একটি বিষাক্ত তালোয়ারের মতো নোভার দুই চোখে বিচ্ছিল। চারিপাশে কেবল আলোর ঝিলিক আর উচ্চকিত উল্লাস। অথচ নোভার মনে হচ্ছিল সে এক শ্বাসরুদ্ধকর গোলকধাঁধায় আটকে পড়েছে। পুরো পরিবেশটা এক রহস্যময় আবরণে ঢাকা, যেখানে উপস্থিত প্রতিটা মানুষের চোখে বিভিন্ন কারুকার্যমণ্ডিত মুখোশ। কারো চোখে সোনালি চিল, কারো মুখে রূপলি নেকড়ে। সেই মুখোশগুলো কেবল তার মুখে মণিটুকু দৃশ্যমান রেখে পুরো অবয়বকে এক অদ্ভুত কুটিলতায় ঢেকে রেখেছে, যেখানে মানুষের প্রকৃত চেহারা চেনার কোনো উপায় নেই। কেবল ঝিলিক দিচ্ছে তাদের আদিম লালসা আর উন্মাদনা। নোভা ততক্ষণে হাড়ে হাড়ে টের পেয়েছে সে কোথায় এসে ফেসেছে। এটা কোনো সাধারণ আড্ডাখানা নয়, এটি শহরের কলঙ্কিত ক্যাসিনো ক্লাব। সেখানে আজ রাতের প্রতিটা বাজি ধরা হচ্ছে মানুষের রক্ত আর ভাগ্যের উপর। বিদেশের এই মায়াবী চাকচিক্যের আড়ালে যে এত বড় নরক কুণ্ড লুকিয়ে থাকতে পারে তা নোভার মফস্বলী ভাবনায় কোনো দিনও আসেনি। লিলি তাকে এই পঙ্কিত আবর্তনে নামিয়ে দেবে তা সে স্বপ্নেও কল্পনা করেনি। চারদিকে কড়া মদের উদ্ভট গন্ধে তার দম বন্ধ হয়ে আসছে। পাকস্থলী উল্টে বমি ভাব জাগছে। ভিড়ের মাঝে নোভার একমাত্র নারী, যার মুখে কোনো আবরণ নেই, আর সেই অনিন্দ সুন্দর হাজেল চোখ তার, আর তুষার শুভ্র বিষণ্ণ চেহারা লোলুপ নেকড়েদের মতো একফালি উজ্জ্বল চাঁদের মতো জ্বলজ্বল করছে। বাড়ির এক প্রকৃত কোণে, নিভৃত কোণে বসে বসে অনুভব করছিল সব। শত শত অদৃশ্য চোখের ক্ষুধার্ত চাহনি তার শরীরের প্রতিটি রন্ধ্রে তপ্ত সীসার মতো বিচ্ছে। লিলি কোথায়? মেয়েটা মুখোশ আনার নাম করে সেই যে তার বন্ধুদের সাথে উগ্র নাচ গান আর মদের নেশায় মাতোয়ারা হলো, আর ফেরার নাম নেই। অতিরিক্ত শব্দ আর নেশাজাতীয় দ্রব্যের গন্ধে নোভার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ভীষণ। তার একবার ওয়াশরুমে যাওয়া ভীষণ প্রয়োজন। সে কয়েকবার লিলিকে ডাকার চেষ্টা করলো, কিন্তু উচ্চ শব্দে যান্ত্রিক মিউজিক আর ক্ষীণ কণ্ঠস্বর আশ্রে পড়ে হারিয়ে গেল। অজ্ঞত নিরুপায় হয়ে নোভা একাই পা বাড়ালো করিডোরে সেই নির্জন পথের দিকে। করিডোরের শেষ প্রান্তে একটি ভারী কঠোর দরজার ওপাশে তখন চলছে এক বিভীষিকা। সাদা টাইলসে চকচকে ওয়াশরুমটি এখন এক নির্মম কষাইখানায় পরিণত হয়েছে। হাই কমোটের ওপর হাত পা শক্ত করে বেঁধে বসিয়ে রাখা হয়েছে এক যুবককে। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে চপচপ তাজা রক্ত। যুবকটির নাক বেয়ে রক্ত চুইয়ে পড়ে তার নীল হয়ে যাওয়া ঠোঁট ভিজিয়ে দিচ্ছে। চোখের পাতা দুটো রক্তে আঠালো আর হয়ে যাওয়ার সে চাইলেও তাকাতে পারছে না। তার সামনে পাথরের মতো অটল ও সুবিশাল দেহে দাঁড়িয়ে আছে এক পুরুষ, যার পরনে অভিজাত্যের চরম শিখরে থাকা দামি স্যুট আর চোখে রাজকীয় সোনালি মাস্ক। লোকটির হাতে একটি
সরু, অত্যন্ত ধারালো স্টাইলটো ছুরি। সে অবলীলায় ছুরিটির আঙুলের ডগায় লাটিমের মতো ঘুরাচ্ছে। ছুরিটির রূপালি ফলার ওপর থেকে রক্তের গাঢ় বিন্দুগুলো টুপটুপ করে ধবধবে সাদা মেঝেতে আছড়ে পড়ছে। যুবকটির মুখে কাপড়ের গোজা থাকায় সে কেবল এক প্রাণান্তকর প্রাণান্তকর গোংরানির শব্দ করতে পারছে। সোনালি মুখোশধারী লোকটি এবার এক হিমশীতল পাশবিকতায় যুবকটির গালের চামড়ার ওপর ছুরিটি প্রবল চাপে দাবিয়ে ধরল। ধীরে ধীরে ধারালো ফলাটির চামড়া চিরে মাংসের গভীরতার প্রদেশে প্রবেশ করতে থাকল। যুবকটি ব্যথায় নীল হয়ে এক বীভৎস আর্তনাদ করার চেষ্টা করল, কিন্তু কোনো শব্দ বের হলো না। কেবল ফুটে উঠল এক অসহায় মৃত্যু যন্ত্রণা। ঠিক সেই সময় বাইরের নিস্তব্ধ করিডোর থেকে কানে এলো এক হিল জুতো পরার ছন্দবদ্ধ শব্দ, ঠক ঠক ঠক। এইডেন জাইদাদের ভ্রু কুঁচকে গেল। তার সোনালি মাস্কের আড়ালে থাকা দু চোখে আগুনের স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠল। তার দুর্ধর্ষ গার্ডদের কড়া পাহারা এড়িয়ে এই সংরক্ষিত এলাকায় কোনো সাধারণ নারী কিভাবে চলে এলো? এইডেন তার চোয়াল শক্ত করল। রাগে তার শরীরের প্রতিটা পেশি ইস্পাতের মতো টান টান হয়ে গেল। অন্ধকার জগতের নিয়ম অত্যন্ত কঠোর। সাক্ষী রাখা মানেই নিজের ধ্বংস ডেকে আনা। এই মেয়েটি তার কাজের কেবল ব্যাঘাতি ঘটায়নি, সে এখন এই খুনের এক জীবন্ত সাক্ষী। একে কোনো মূল্যেই জীবিত রাখা যাবে না। এইডেন যুবকটির ক্ষতবিক্ষত গাল থেকে রক্তমাখা ছুরিটা সরিয়ে নিল। অতঃপর ধীর পায়ে নিঃশব্দে শিকারী বাঘের ন্যায় সে ওয়াশরুমের দরজার দিকে এগিয়ে গেল। তার হাতে এখনো ধরা সেই খুনো ছুরি। সেখান থেকে শিকারীর তাজা রক্ত গড়িয়ে পড়ছে এখনো মেঝেতে। সে যখন ধীরালয়ে দরজাটির নবটি ঘুরিয়ে বাইরে পা বাড়ালো, তখন তার সামনে বিদেশি এক অচেনা নরকে পথ হারানো এক নিষ্পাপ হরিণী নোভা। বেসিনে পানি পড়ার শব্দের মাঝেও নোভার বুকের ভেতরটা ধুকপোকানি যেন কান পাতলে শোনা যাচ্ছে। হাত পা বাঁধা এক যুবকের তখন পাশের অন্ধকার কুঠুরিতে সংজ্ঞাহীন অবস্থায় লুটিয়ে আছে। মৃত্যুর হিমশীতল নীরবতা ঘরটিকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে। নোভা ধীর পায়ে এগিয়ে এলো বেসিনের সামনে। ওপারের সারি সারি উজ্জ্বল আলো দামি মার্বেলের মেঝেতে প্রতিফলিত হচ্ছে। সে যখন কলের নবটি ঘুরিয়ে ঝরঝর শব্দ তুলে হাত ধুতে শুরু করলো, তখন সে জানতো না যমদূত ঠিক তার পেছনে এসে দাঁড়িয়েছে। আয়নায় নিজের বিবর্ণ মুখচ্ছবি দেখতে গিয়েই নোভার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। আয়নার স্বচ্ছ কাচের গভীরে দেখা যাচ্ছে তার ঠিক পেছনে খানিকটা দূরত্ব বজায় রেখে এক বিলাস বহুল ছায়ামূর্তি দাঁড়িয়ে। তার নড়াচড়া নেই, স্রেফ এক অচল পাহাড়ের মতো তার অস্তিত্ব। নোভা আতঙ্কে কলের পানি বন্ধ করে দিল। এক নিমিষে পুরো ঘরটাতে কবরের নিস্তব্ধতা নেমে এলো। কাঁপা কাঁপা শরীরে সে পিছনে ঘুরে তাকালো। সেই ছায়ামূর্তি তখনও সেখানেই স্থির। ছায়াটি এবার অন্ধকার থেকে ধীরে ধীরে আলোর বলয়ে পা রাখল। দীর্ঘদেহী এক পুরুষ, যার পরনে অভিজাত্যের চরম অভিজাত্য মাখানো পোশাক, কিন্তু হাতে ধরা সেই মরণাস্ত্র একটি রক্তমাখা ধারালো ছুরি। চোখের ওপর জেঁকে বসে আছে সেই বিচিত্র সোনালি মাস্ক। চোখের চেহারা দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু তীক্ষ্ণ আলোর নিচে লোকটার চোখজোড়া স্পষ্ট হতেই নোভার আত্মা কেঁপে উঠল। এই যেন কোনো সাধারণ মানুষের চোখ নয়, ভিন্ন দুই রঙের মণি দুটোতে জ্বলছে এক অলৌকিক ও হিংস্র আভা। সেই পুরুষের ঠোঁটজোড়া নিখুঁত আকৃতির হলেও তাতে এক অদ্ভুত কঠোরতা মিশে আছে। নোভা পেছোতে পেছোতে বেসনের সাথে একদম সেটে গেল। বেরোনের পথে তার রুদ্ধ শুকনো গলায় কোনো মতে অস্পষ্ট স্বরে সে জিজ্ঞাসা করল, কে আপনি? লোকটার ঠোঁটে তখন এক জীবন্ত অথচ তীক্ষ্ণ হাসি ফুটে উঠল। সে আরও এগিয়ে এসলো, এতটাই কাছে যে নোভা তার শরীরের তপ্ত উত্তাপ টের পেল।
তাদের মাঝে এখন স্রেফ কয়েক ইঞ্চির ব্যবধান। লোকটা ঈশ্বর ঝুঁকে এলো নোভার মুখের কাছে। পরপর খুব সাধারণভাবে তার হাতের সেই উষ্ণ রক্ত ভেজা ছুরিটা নোভার কোমল গালে ছোঁয়ালো। ধারালো ফলার সেই শীতল স্পর্শে ধীরে ধীরে গাল বেয়ে নোভার গলার কাছে এসে নেমে এলো। আতঙ্কে আর মৃত্যু ভয়ে নোভা সজোরে চোখ বন্ধ করে ফেলল, আর তার চোখ জোড়া অনবরত কাঁদছে। সেই ছুরি থেকে চুইয়ে পড়া অন্যের তাজা রক্ত নোভার গাল আর গলার সাদা চামড়ায় এক বীভৎস দাগ টেনে দিল। লোকটা এবার নোভার কানের কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাসে হিসিয়ে করে বলল, আই অ্যাম আ মনস্টার প্রিন্সেস। এতটা গম্ভীর আর গমগমে কণ্ঠস্বর নোভা তার জীবনে শোনেনি। সেই স্বরে যেন এক অমোঘ আদেশ আর ধ্বংসের সুর লুকিয়ে আছে। নোভা অতি কষ্টে পিটপিট করে চোখ খুলল। তার দৃষ্টি গিয়ে স্থির হলো এইটেনের সেই অদ্ভুত রহস্যময় চোখের ওপর। এইটেন নিজের চোখের দৃষ্টি আরও তীক্ষ্ণ করল। কণ্ঠস্বর ঠেলে দিল হিমশীতল গম্ভীর্য। ডোন্ট লুক অ্যাট মাই আইস সানশাইন। সেই এক মুহূর্তের জন্য মনে হলো পুরো ক্যাসিনো ক্লাবের সমস্ত কোলাহল থেমে আছে। কেবল রয়ে গেছে এক রক্তপিপাসু দানব আর তার সামনে দাঁড়িয়ে থাকা এক ভীত হরিণী। চলবে। কেমন লাগলো পর্বটি জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।